সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি ভয়েস ফর রিফর্মের পক্ষ থেকে। আমরা দুঃখিত যে আমরা একটু 10 মিনিট আমাদের একটু দেরি হলো। আপনারা জানেন যে ভয়েস ফর রিফর্ম একটি সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম, যারা আসলে আমরা গত 24 অগাস্টের পরে অক্টোবরে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করি। মেইনলি এজেন্ডা ছিল যেই সংস্কারের ব্যাপারে আসলে নাগরিক প্রত্যাশাগুলো গত বেশ কয়েক যুগ ধরে আসলে আমাদের মধ্যে আছে, সেগুলোর ব্যাপারে যেহেতু একটা অপরচুনিটি তৈরি হয়েছিল এই জুলাই অভ্যুত্থানের পরে, বিভিন্ন সেক্টরে আমাদের সোশ্যাল, ইকোনমিক, কনস্টিটিউশন, লিগাল সব জায়গাতেই কিন্তু আসলে অনেক ধরনের একটা আমাদের রিফর্মের যে রাষ্ট্র মেরামত যে বলি, সেই রিফর্মের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল গত বেশ কয়েক যুগ ধরেই, বা এখনও আছে। তো সেগুলোকে আসলে বাস্তবায়ন করা বা যারা বাস্তবায়ন করবে তাদেরকে ইনপুট দেওয়া, তাদের উপরে আমি বলবো প্রেশার গ্রুপ পার্সপেক্টিভে তাদেরকে প্রেশার দেওয়া, সেগুলোর জন্যই আসলে ভয়েস ফর রিফর্ম শুরু হয়েছিল। আপনারা জানেন যে আমরা বেশ কিছু প্রোগ্রাম গত 1.5 বছর করেছি। এর মধ্যে বেশ কিছু জায়গায় কিছুটা আমাদের সফলতাও আছে, যেমন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে যেই রিফর্মগুলো হয়েছে সেখানে সরাসরি আমাদের ইনপুট ছিল। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে যে জুলাই সনদ, সেখানেও বেশ কিছু ইনপুট কিন্তু ভয়েস ফর রিফর্ম এবং অন্যান্য যারা আমরা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেছি, নাগরিক কোয়ালিশন এবং আরও অনেকে, তারা কিন্তু আসলে আমরা ইনপুট দিয়েছিলাম এবং সেগুলো অনেকগুলোই আসলে রিফ্লেক্টেড হয়েছে। ইমপ্লিমেন্ট হয়তো হয়নি, কিন্তু অ্যাটলিস্ট ডকুমেন্টেশনে আছে। তো আমরা আসলে ইকোনমিক রিফর্ম নিয়েও বেশ কিছু কাজ করেছি। আমাদের এখানে অনেক স্পিকার আছেন যারা এর আগেও এসেছিলেন। তো বাট আমরা আজকের এই প্রোগ্রামটার কনটেক্সটটা কিছুটা ইকোনমিক অ্যান্ড কিছুটা পলিটিক্যাল আমি বলবো। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের গত 15 বছরের অর্থনৈতিক দুরবস্থার পিছনে একটা বড় কারণ ছিল আমাদের ব্যাংকিং সেক্টরের এই ধসে যাওয়া। এবং এই ধসে যাওয়াটা কিন্তু অনেক ক্ষেত্রেই পরিকল্পিতভাবে করা হয়েছে, কিছু অলিগারদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যই করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে। তো সেগুলোর জন্য আমরা জানি আমাদের ব্যাংকিং সেক্টরে প্রায় 30% বেশি খেলাফি ঋণ, অ্যাটলিস্ট কাগজে কলমে এখনও, হয়তো অ্যাকচুয়ালি আরও বেশি। এবং অনেকগুলো ব্যাংকই আসলে অসুস্থ হয়ে গেছে, লক্ষ লক্ষ ডিপোজিটার তাদের সারা জীবনের সঞ্চয় কিন্তু আটকে আছে। তো আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যেই সরকার এসেছিল তারা কিছু সংস্কার করেছিল, কিছু পদক্ষেপ নিয়েছিল। পার্টিকুলারলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে ইসলামিক ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলোর ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। পাঁচটা ব্যাংকে একীভূত করা এবং তাকে রিক্যাপিটালাইজ করা এবং আপাতত সরকারি মালিকানা নিয়ে পরবর্তীতে বেসরকারি মালিকানার ক্ষেত্রে হয়তো ছেড়ে দেওয়ার একটা রোডম্যাপ হয়েছিল। তো সেটার জন্য একটা রেজলিউশন হয়েছিল, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025। তো নতুন সংসদ গঠিত হওয়ার পরে আমরা জানি যে 133টার মতো অধ্যাদেশ, যেটা এই সংসদের 30 দিনের মধ্যে আসলে পাশ করার কথা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেই রেজলিউশনটাও উঠানো হয়েছে, সেই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশটাও উঠানো হয়েছে। কিন্তু আমরা একটু আশঙ্কার সাথে দেখলাম, একটু না বেশ বড় আশঙ্কার সাথে দেখলাম যে সেখানে বেশ কিছু সংশোধনী এসেছে, যেই সংশোধনীগুলো আসলে বেশ বিতর্ক জন্ম দিয়েছে। এবং আসলেই আমাদের এই ব্যাংকিং খাতের যে সমস্যাটা কি আসলে এটা সলভ হবে নাকি আরও বড় ধরনের ক্রাইসিসে আমরা পড়তে যাব, সেই ব্যাপারে কিন্তু অর্থনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক জায়গা থেকে এবং ব্যাংকিং কমিউনিটি থেকেও বড় ধরনের প্রশ্ন উঠেছে। তো আজকে আমরা এই ইস্যুগুলো নিয়ে ডিসকাস করব, যে এই অধ্যাদেশের মধ্যে সংশোধনীগুলো কী এবং সেটার আসলে কোনো ইম্প্যাক্ট আছে কিনা, পার্টিকুলারলি আমাদের ব্যাংকিং সেক্টরের ঝুঁকি সম্পর্কে।
তো আজকে আমাদের সাথে আপনারা জানেন যে অনেকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই সরাসরি এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা এবং জ্ঞান রাখেন। আমি যদি একজনকে পরিচয় করে দিই, প্রথমেই আমার বাম পাশে আছেন ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। উনি প্রাক্তন মহাপরিচালক বিআইবিএম। বিআইবিএম আপনারা অনেকেই জানেন, বাংলাদেশে যত ব্যাংকিং প্রফেশনাল তৈরি হয় অ্যাটলিস্ট সবারই কোনো না কোনো সময় বিআইবিএমের মাধ্যমেই বিভিন্ন ট্রেনিং এবং অন্যান্যভাবে তারা বিআইবিএমের থেকেই ট্রেন্ড হয়। তৌফিক ভাই প্রায় 2 যুগের বেশি বিআইবিএমের সাথে সম্পৃক্ত ছিলেন এবং ব্যাংকিং সেক্টর নিয়ে ওনার যথেষ্ট পরিমাণ জ্ঞান অভিজ্ঞতা আছেন। উনি আমাদের সাথে আছেন। বদিউল আলম মজুমদার ভাই জয়েন করবেন, সুজনের সম্পাদক, ওনাকে আপনারা সবাই চিনেন। আমার ডান দিকে আছেন শওকত হোসেন ভাই, হেড অফ অনলাইন প্রথম আলো এবং বিজনেস এডিটর, প্রাক্তন বিজনেস এডিটর প্রথম আলো। উনিও ব্যাংকিং সেক্টর রিফর্ম নিয়ে আসলে গত 1 যুগের বেশি সময় ধরে আসলে কথা বলছেন। আমার ডান দিকে আছেন সরওয়ার তুষার, এনসিপির যুগ্ম সদস্য সচিব, তাই না, যুগ্ম আহ্বায়ক। উনি একজন রাজনীতিবিদ, আমাদের এখানে একজন রাজনীতিবিদই আছেন। আমাদের অনলাইনে যুক্ত আছেন ডক্টর মুস্তাক খান, অধ্যাপক, সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন। আমার ধারণা অলরেডি উনি জয়েন করেছেন, আমরা ওনার থেকেও শুনবো, কারণ উনিও এই রিফর্ম যেই উদ্যোগগুলো হয়েছিল ব্যাংকিং সেক্টরের একটি কমিটিতে উনি ছিলেন এবং পার্টিকুলারলি টাকা পাচারের ব্যাপারে, এই টাকাগুলি কীভাবে মানে পাচার টাকা দেশে ফেরত আনানো যায় সেই ব্যাপারে ওনার যথেষ্ট পরিমাণ মানে বেশ কিছু রেকমেন্ডেশন উনি দিয়েছিলেন। আমার বাম দিকে আছেন অধ্যাপক AKM ওয়ারিসুল করিম। উনি ডিন স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। উনি নিজে একজন ফাইন্যান্স প্রফেশনাল, ফাইন্যান্সে মানে শিক্ষকতা করেন। তো ওনার থেকেও আমরা শুনবো আসলে আমাদের এই ব্যাংকিং সেক্টরের এই ঝুঁকির ব্যাপারটা কতদূর আসলে এই অধ্যাদেশের মাধ্যমে হচ্ছে। আসিফ খান, সভাপতি CFA সোসাইটি, উনিও একজন ফাইন্যান্স প্রফেশনাল। ওনার থেকেও আমরা শুনবো যে আমাদের ওভারঅল যে ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে এটা আসলেই যেই অধ্যাদেশটা করা হয়েছে সেটা কতটুকু আসলে ফিজিবল। তার পাশে আছেন শামস মাহমুদ, উনি একজন উদ্যোক্তা, গার্মেন্টস উদ্যোক্তা এবং উনি সভাপতি বাংলাদেশ স্থায়ী চেম্বার এবং ঢাকা চেম্বারেরও ডিরেক্টর ছিলেন এবং BGMEরও ডিরেক্টর ছিলেন। তো আপনারা দেখছেন মোটামুটি আজকে আমাদের অনেকে যারা আছেন ব্যাংকিং এক্সপার্ট, ফাইন্যান্স এক্সপার্ট এবং রাজনীতিবিদ অনেকেই এখানে আছেন। তো আমরা সবার থেকেই শুনবো। তো তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেটাও রেসপন্ড করার চেষ্টা করব। তো বাই দ্য ওয়ে, আমি আমার পরিচয় দিইনি, আমি ফাহিম মাসুদ, ভয়েস ফর রিফর্মের সমন্বয়ক। তো আমার একটা রিকোয়েস্ট ছিল মাসুম ভাই আরেকটা জরুরি কাজে যেতে হবে, শওকত হোসেন মাসুম ভাই। আমি তাহলে প্রথমেই শুরু করি মাসুম ভাইকে দিয়ে। মাসুম ভাই অলরেডি বেশ কিছু লেখাও লিখেছেন এই ব্যাপারে, অতএব আমরা আজকে কোনো ফর্মাল প্রেজেন্টেশন দিচ্ছি না, আমরা সরাসরি আলোচকদের কাছেই তাদের মন্তব্যের জন্য চলে যাচ্ছি।